দ্বিতীয়ত হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এসএফআই এর প্রাক্তন সাধারণ সম্পাদক বলে এতদিন পর পরিচিত করতে হচ্ছে, এতে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তবে তোমরা সংবাদ মাধ্যমের লোকেরা তোমাদের অনুরোধ করবো, তাহলে প্রত্যেকবার শুভেন্দু অধিকারীর আগেও প্রাক্তন তৃণমূল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা অর্জুন সিংয়ের আগেও প্রাক্তন তৃণমূল বিজেপি এইভাবে। নমস্কার, কবির কথা বলছি। আরশোলাদের জনসমাবেশ আজকে দিল্লিতে হয়ে গেল। বিক্ষোভ সমাবেশ দেখালো আরশোলারা। জেনজি, প্রথম জেনজি মুভমেন্ট সেই অর্থে সংগঠিত জেনজি মুভমেন্ট দেখলো ভারতবর্ষ। ধ্রুব রাঠি থেকে শুরু করে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা এই আন্দোলনকে ভীষণভাবে সংহতি জানিয়েছেন। পরবর্তীকালে কি কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে, নাকি তথাকথিত অরাজনৈতিক মুখোশেই আবদ্ধ থাকবে এই ককরোচ জনতা পার্টি? আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম। সোনম ওয়াংচুক থেকে শুরু করে আরও অনেক সমাজকর্মী, অভিজিৎ দীপকে দেখা গেল অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে অভ্যর্থনা জানানো হলো। তিনি ডক্টর আম্বেদকরের প্রতিকৃতি নিয়ে তিনি এলেন এবং খুব ইন্টারেস্টিংলি বেশ কিছু মুভমেন্ট আমি দেখলাম। ধ্রুব রাঠি বেশ কিছু খুব ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট রেজ করছেন, কিন্তু বাংলার মেইন স্ট্রিম মিডিয়াতে খুব বেশি হেলদোল দেখা গেল না। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তৃণমূল কংগ্রেস ভাঙার জন্য আবার এসএফআইয়ের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, তার সঙ্গেও কথা বলেছিলাম। সৃজন বুলডোজার রুখে, লেনিন মূর্তিকে বাঁচিয়ে বুলডোজার রুখে এই মুহূর্তে সেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ককরোচ মুভমেন্ট, ককরোচ জনতা পার্টি, জেনজি মুভমেন্ট, কীভাবে তারা ফাংশনিং করে? কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন, কোনো পলিটিক্যাল পার্টি, নাকি অ্যাপলিটিক্যাল কোট আনকোট, কীভাবে তাদের ফাংশনিং হয়, মোডাস অপারেন্ডি কী, এরকম আরও একাধিক বিষয় নিয়ে। তৃণমূল কংগ্রেস কি আস্তে আস্তে তাদের সংসদীয় দলটা বিজেপিতে বিলীন হয়ে যাবে? এরকম বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সৃজন ভট্টাচার্যের সঙ্গে। সবটা শুনুন। প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, তারপরে সৃজন ভট্টাচার্যের বক্তব্য। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। একদম প্রথমেই যেটা জানতে চাইবো স্যার আপনার কাছে, যে আজকে স্যার এই অভিনব বিক্ষোভকে আপনি কিভাবে দেখছেন? সোনম ওয়াংচুক অব্দি এলেন, বিক্ষোভ প্রদর্শন করলেন, কিভাবে দেখছেন আপনি? না, এটা তো গোটা ভারতবর্ষের তরুণ সমাজের মধ্যে যে একটা ব্যাপক ক্ষোভ জমা হয়ে আছে, যে ক্ষোভটা বিস্ফোরণের পর্যায়ে পৌঁছে গিয়েছে, তারই একটা প্রদর্শন বলতে পারি। কিন্তু একটু গভীরে ভাবতে হবে, যেটা আমাকে প্রায় ভাবে, হঠাৎ এই যে ককরোচ জনতা পার্টি তৈরি হলো, তার পেছনে কারা আছেন, কি উদ্দেশ্য, এগুলো একটু আমাদের চোখ কান খোলা রেখে বিবেচনা করতে হবে। যে এরা বা পরিকল্পিতভাবে সাধারণ তরুণ সমাজের বিক্ষোভটাকে হতে না দেওয়ার পথে ঠেলে দেওয়া হচ্ছে না তো, এগুলো অনেক কিছু ভাববার আছে। তবে একটা ইতিবাচক দিক, যে তরুণ সমাজ জেগেছেন, তাদের এই জাগ্রত চেতনাকে বিভিন্নভাবে বিভিন্ন খাতে বইয়ে দেওয়ার চেষ্টা হবে। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, যে অন্তত প্রশাসন বুঝতে পেরেছেন যে জোর জুলুম করে লাভ নেই, তাতে আরো বিক্ষোভের মাত্রা, তীব্রতা বৃদ্ধি পাবে। তাই দেখবেন যেভাবে ওই দীপককে একেবারে রাজসম্মানে নিয়ে এলো, জমায়েতের অনুমতি দিয়ে দিল, শান্তিপূর্ণ জমায়েতটা হলো। দুটো দিকই একটা ভাববার বিষয় আছে বলে আমি মনে করি। তবে ইতিবাচক হচ্ছে যে তরুণরা তারা তাদের বিক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটিয়েছেন গোটা সামাজিক দুর্নীতির বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার বিরুদ্ধে, এবং বিভিন্ন মতামতের, বিভিন্ন মতাদর্শের ছেলেমেয়েরা জড়ো হয়েছিলেন। সেটা একটা ইতিবাচক দিক বলেই মনে হয়। স্যার, এখানে কয়েকটা প্রশ্ন আপনি ইতিমধ্যেই আলোকপাত করলেন। আমারও কয়েকটা প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়েছে, আপনার মতামত জানবো। যে কোনো কনভেনশনাল আমাদের দেশের যা কিছু প্রচলিত যারা রাজনৈতিক দল, তাদের আমি যদি ধরে নিই কেন্দ্রীয় সরকার বিরোধী বা দলগতভাবে বিজেপি বিরোধী আন্দোলন, তাহলে কংগ্রেস বা সিপিআইএম বা অন্যান্য আপ, এই ধরনের কোনো প্রচলিত দলের মধ্যে না গিয়ে, প্রতিষ্ঠিত দলের মধ্যে না গিয়ে, তারা এই ধরনের একটা ডিজিটাল ক্যাম্পেইনকে হাতিয়ার করে শুরু করলেন আন্দোলন, তারপর ফিজিক্যাল একটা ফরম্যাটে নিয়ে এলেন। এটাকে আপনি কিভাবে দেখছেন?
আমি তো সেটাই বলছি যে আরো আমাদের গভীরভাবে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করতে হবে। এইরকম এত সহজে হঠাৎ এতজন মানুষ একটা ডিজিটাল ক্যারিকেচারের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া যায়, ঠিক আছে, সেটা হলো ডিজিটালি তারা ককরোচ জেনারেশন হিসেবে একটা প্রতিবাদ সংগঠিত করেছেন, কিন্তু সেটা এত দ্রুত ছড়িয়ে গেল, এর পেছনে মদত কোন কোন শক্তির আছে, এটা একটা ভাববার ব্যাপার। আমি ব্যাপারটাকে খুব আহ, বাহ্যিক দিক থেকে বিচার করে সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। স্যার এক্ষেত্রে কি আপনারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন এবং ২০১১ সালের কিছু আগে এবং পরবর্তীকালেও একাধিকবার দেখা গিয়েছে যে অরাজনৈতিক তকমা দিয়ে আন্দোলন করা হয়েছে। অনেক ক্ষেত্রে আবার অদলীয় বলা হয়েছে। আর.জি. করের কথাই আমি যদি বলি বা তারও আগে হোক কলরব আন্দোলনের কথা আমি যদি বলি, যে একটা অংশ তাদের পুরোভাগে অবশ্যই তরুণ-তরুণীরা তারা ইস্যু ভিত্তিক আন্দোলন করছেন, কিন্তু আরো ব্রডার অ্যাসপেক্টে গোটা সমস্যাটাকে নিয়ে ভাবছেন না। এখানে ধর্মেন্দ্র এটাই প্রধান আমাদের শিক্ষামন্ত্রীর কথা ইস্তফার কথা বারবার করে বলা হচ্ছে। কিন্তু ধর্মেন্দ্র প্রধান তো একজন ব্যক্তি নন, তিনি তো একটা সিস্টেমের অংশ। আপনি এটাকে কিভাবে দেখছেন? এটাও কি আমার তো অরাজনৈতিক? এটা আমার এখানেই প্রশ্ন, যে বিষয়টা, সমস্যাটা গভীরভাবে রাজনৈতিক। হুম, হুম। তার বিরুদ্ধে যে রাজনৈতিক পরিসরে বৃহত্তর আন্দোলন হওয়া উচিত এবং হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল, সেটাকে একটু ভিন্ন পথে পরিচালিত করে দেওয়ার জন্য একটা বৃহত্তর পরিকল্পনাও থাকতে পারে। সমস্ত বিষয় থেকে অরাজনৈতিক চেহারা দিয়ে দাও, যাতে মানুষ গভীরভাবে এই রাজনৈতিক সমস্যা এবং রাজনৈতিক সমাধান সেই সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়ে। এটাই একটা দিক ভাববার আছে। আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে নিয়ে যেতে চাইছি না, কিন্তু আমি উড়িয়ে দিতে পারি না বলে আমরা দেখেছিলাম হঠাৎ করে আন্না হাজারের আন্দোলন তৈরি একদম। হয়ে গেল, এবং সেখান থেকে যা পরবর্তীকালে বিভিন্ন যে পলিটিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে, সেখান থেকে তো আমাদের আহ, ভাবতে হবে যে কিভাবে গোটা সমস্যাটাকে জিইয়ে রেখে হুম, হুম। আন্দোলনগুলোকে বিভ্রান্ত করা, ভেঙে দেওয়া হচ্ছে, সেটা এরকম একটা পরিকল্পনা হলেও হতে পারে। স্যার আমি আরেকটা দিকে একটুখানি আলোকপাত করার চেষ্টা করব। স্যার এরকম কি মনে করছেন যে ক্যাবিনেট যদি বা দলগতভাবে বিজেপি যদি সামহাউ ধর্মেন্দ্র প্রধানকে স্কেপগোট করে গোটা ইস্যুটা থেকে মানুষের মুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, এরকম এইটাই, একটা সম্ভাবনা আছে? সেটাই তো পরিকল্পনা। যে ধর্মেন্দ্র প্রধানকে টার্গেট করো, ধর্মেন্দ্র প্রধানকে আমরা সরিয়ে দিলাম, তাহলে এই যে মূল ব্যবস্থা গড়ে উঠেছিল দুর্নীতি দিয়ে শিক্ষাটাকে কলুষিত করা, এবং এর পেছনে যে ডেফিনেটলি বিজেপি রাজনৈতিকভাবে যুক্ত, হুম, হুম। বৃহত্তর পরিসরে বিজেপির একটা পরিকল্পনা আছে, আরএসএস এর একটা পরিকল্পনা আছে, এই শিক্ষাটাকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। এবং আমি তো শুনলাম, খবর সত্য মিথ্যে জানি না, ওই খান স্যার নাকি, যিনি বিনা পয়সায় হুম, পড়াতেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, হুম, তার হুম। প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়েছে। এই সবটাকে যদি আমরা এক জায়গায় গ্রন্থিবদ্ধ করার চেষ্টা করি, তা থেকে আমার মনে হচ্ছে যে বৃহত্তর আন্দোলন থেকে বিষয়টাকে বিপথে পরিচালিত করে দেওয়ার একটা আহ, পরিকল্পনা হলেও হতে পারে। স্যার আপনি এই প্রসঙ্গে আমার একেবারে শেষ প্রশ্ন। আপনি তো কোনো সংবাদ মাধ্যমের কর্ণধার নন, নীতি নির্ধারকও নন। কিন্তু সেভাবে দেখা গেল দেশের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং সেই অর্থে কোট আনকোট জেন জি মুভমেন্ট প্রটেস্ট এই দেশে এইভাবে ১ম হলো। তো সেভাবে আমি তথাকথিত বলছি। কিন্তু কলকাতার মেইনস্ট্রিম মিডিয়ায় দেখা গেল না সেভাবে এই ঘটনা এয়ার টাইম বা স্ক্রিন টাইম পেল। এটা কি ইচ্ছাকৃতভাবে মুখ ঘুরিয়ে রাখা? কিভাবে থাকতে দেখছেন পারে, আপনি? কেন কলকাতায় এই মুহূর্তে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। হুম, হুম। অতএব এখানে বিজেপি সরকারকে আরেকটু জায়গা করে দেওয়ার, পরিসর করে দেওয়ার বা সুযোগ করে দিতে হবে। সেক্ষেত্রে যদি এই আন্দোলনের আঁচটা আসে, তাহলে অঙ্কে গন্ডগোল হয়ে যেতে পারে, হিসেবে গন্ডগোল হয়ে যেতে পারে। সেই জন্য আপনি পশ্চিমবঙ্গের বুকে এই যে মেইন স্ট্রিম মিডিয়া, সেখানে কোথাও কিন্তু এই যে এত বড় ক্ষোভ নিট নিয়ে বা সিবিএসই নিয়ে, সিইউটি নিয়ে, দেখবেন কোনো আলোচনা হচ্ছে না। আমি তো একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের যেমন আগের ব্যবস্থা ছিল প্রাদেশিক স্তরে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম করে সমস্ত রকম ভর্তির ব্যবস্থা, একই দাবি তামিলনাড়ু থেকে উঠেছে, অন্যান্য রাজ্য থেকে উঠেছে।
এই যে রাজ্যগুলোর ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কেড়ে নিয়ে কেন্দ্রীভূত ব্যবস্থার মধ্য দিয়ে একটা কেন্দ্রীভূত দুর্নীতি করে শিক্ষাটাকে ভেঙে দেওয়া, তা নিয়ে তো পশ্চিমবঙ্গে খুব আলোচনা হয়েছে বলে মনে হচ্ছে না। স্যার আপনি তো রাজনৈতিকভাবে অবস্থানগতভাবে সবসময় বিজেপির বিরোধী চরমতম বিজেপি বিরোধী অবস্থান নিয়ে আসছেন। কিন্তু স্যার আপনি তো কোনোভাবে সুরেন্দ্রনাথ কলেজে বা আরো অন্যান্য জায়গায় সামনে আসতে পারে। আমি এই মুহূর্তে অবশ্যই নাম করব না। সময় এলে নিশ্চয়ই মানুষ দেখতে পাবেন। এই যে ঘটনা অ্যা সুরেন্দ্রনাথ কলেজে আমি আলাদা করে উল্লেখ করছি না। আ এতেও তো বিজেপির কোনো অবদান নেই। এ তো তৃণমূলের কাজ। আপনি কিভাবে দেখছেন? না, না, এখানে একটু ভুল করছেন। তৃণমূলও কিন্তু বিজেপিরই একটা অংশ হিসেবে কাজ করেছে। এই জায়গাটা পরিষ্কার হয়ে যেতে হবে। যে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা, ভেঙে ফেলার এই যে তৃণমূলের পরিকল্পিত প্রয়াস, এটা কিন্তু বিজেপির আহ, আদর্শগত একটা আঙ্গিক হিসেবেই তারা ব্যবহার করেছেন এটা, যার ফলেই ধর্মীয় উন্মাদনা তৈরি করতে পারছেন। যত মানুষের মধ্যে যুক্তিহীনতাকে আপনি লালন পালন করবেন, তত বেশি বেশি করে করে ধর্মীয় উন্মাদনা তৈরি করা যাবে। স্যার একটা অত্যন্ত কনফিউজিং পরিস্থিতি তৈরি হচ্ছে। সন্দীপন সাহা উপ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে পাশে বসিয়ে নিয়ে অভিযোগ করছেন যে শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী নিশ্চয়ই সন্দীপন সাহার বাড়ির সামনে যে বিজেপি কর্মীদের বাস, সাধারণ মানুষদের যে ক্ষোভ প্রদর্শন সেটাকে সমর্থন করেন না। এটা প্রিয়াঙ্কা টিবরেওয়ালের আ বা 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 এটা তার ইয়েতে তার প্ররোচনায় হয়েছে। তো এখানে তো ভালো তৃণমূল, খারাপ তৃণমূলের পাশাপাশি দেখতে পাচ্ছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভালো বিজেপি, খারাপ বিজেপির তত্ত্ব নিয়ে আসছেন। আপনি কিভাবে দেখছেন? এই যে সবটাই দেখুন, ক্রমশ মানুষ তার ধীরে ধীরে অভিজ্ঞতার মধ্যে দিয়ে ব্যাপারগুলো উপলব্ধি করছেন। আজকে এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের নির্দিষ্ট আইনসম্মত, যুক্তিসম্মত সিদ্ধান্তে পৌঁছতে হবে। সেটা থেকে বিষয়টাকে ঘুরে দিয়ে যদি ব্যক্তি আক্রমণের দিকে চলে যাওয়া হয়, তাহলে একটা সামাজিক নিরাপত্তাহীনতা তৈরি হয়। মানুষের ঘৃণাটাকে লালন করতে হয় এবং সেই ঘৃণাটা রাজনৈতিক রূপ দিতে হয়। ঘৃণাটা শুধুমাত্র ব্যক্তিগত নয়। আজকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, ঘৃণা, সেটাকে যদি আমি ব্যক্তিগত পর্যায়ে আটকে ফেলি, তাহলে কিন্তু এই যে সামাজিক কাজ এবং সামাজিক মূল্যায়ন, সেটা হবে না। সেদিক থেকেই আমি তো মনে করি, এইভাবে তো ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের নাম করে বিষয়টাকে ব্যক্তিকেন্দ্রিক করে তোলার যে প্রবণতা, এটা মারাত্মক ক্ষতিকারক। স্যার আমি আরেকটা বিষয় আপনার একটু মতামত চাইবো। সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন, আপনি তো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করার সঙ্গে সঙ্গেই একটা সুনামি তৈরি হয়, একটা জলোচ্ছ্বাস তৈরি হয়। তার মধ্যে বা বা মানে একটা ভয়ংকর রকমের প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়। সেখানে আপনার পক্ষে এক অংশের মানুষ থাকেন। এক অংশের মানুষ আপনার বিরোধিতায় নামেন। আমি তবুও জিজ্ঞেস করব, আজকে কলকাতা শহরে দেখা গেল যে রেলমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখা গেল বিজেপির আ শাসিত রাজ্য সরকারে। এই তিনি এলেন। সিআইটিইউ বিক্ষোভ দেখালো। বুলডোজারকে কেন্দ্র করে যে একটা বাইনারি তৈরি হচ্ছে, একদল বলছে কেন আমি মেনে নেব এনক্রোচমেন্ট, হকারদেরকে কেন মেনে নেব? আর একদল মানবিকভাবে দেখতে চাইছেন। এখানে আপনার স্পষ্ট অবস্থানটা ঠিক কি? সত্যিই তো জবরদখল করে থাকা হকারদেরকে সাধারণ নাগরিক মেনে নেবেন কেন? প্রশ্ন কথা হচ্ছে যে সাধারণ নাগরিক মানছেন না। যারা আজকে এই যে হকার উচ্ছেদের পক্ষে কথা বলছেন, তারা কিন্তু সাধারণ নাগরিকের কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে না। এরা এদের এই মনোভাবটা তৈরি করা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আপনি প্রত্যেক মানুষকে ব্যক্তিগতভাবে ধরুন, দেখবেন যিনি বলছেন তিনি হয়তো জীবনে স্টেশনে জানি না। আসলে হচ্ছে প্রান্তিক মানুষ, তাদের ওপর আক্রমণ করো। এই প্রান্তিক মানুষকে আক্রমণ করলে পরেই তুমি কেন কাজ পাচ্ছ না, তার কারণ ওই প্রান্তিক মানুষগুলো তোমার কাজের জায়গা দখল করে বসে আছে। আর যারা বৃহত্তর পুঁজিপতি, যারা বিভিন্ন পরিকাঠামোগুলো কিনে নিচ্ছেন, বিক্রি করে দেওয়া হচ্ছে, তারা চান একেবারে নিরাপদ, নিশ্চিহ্ন, পরিষ্কার পরিকাঠামো, যেটা তারা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গরিব মানুষের জীবনের কোনো মূল্য নেই। এখানে আমাদের স্পষ্ট
অভিমত জানাতে হবে, সোচ্চারে বলতে হবে। আমি তো বলছি প্রত্যেক জায়গায় যে বেআইনি উচ্ছেদ করা যাবে না। এই মানুষের জীবন জীবিকার তুমি একটা গ্যারেন্টি দাও। এরা তো বলছেন না, আমরা তো বলছি না যে সকলেই স্টেশনে বসে থাকবে। যখন তাদের তুমি উচ্ছেদ করছো তখন তাদের একটা বিকল্প জীবিকার ব্যবস্থা করো। সেটা তো রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। রাষ্ট্রের প্রাথমিক দায়িত্বটা পালন না করে কসমেটিক দায়িত্ব পালন করা, সেটা আর যাই হোক না কেন ভারতবর্ষের সংবিধানের যে নৈতিকতা তার বিরোধী। স্যার আপনি একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করলেন, বেআইনি উচ্ছেদ। স্যার বেআইনি উচ্ছেদ বলতে কি বলতে চাইছেন? বেআইনি উচ্ছেদ মানে যে মানুষগুলো আছেন তাদের জীবন জীবিকা অর্জন করছেন, তাদের উচ্ছেদ করার আগে তোমাকে তো যুক্তিসঙ্গত আইনসম্মত পদ্ধতি নিতে হবে। ক্ষমতা আছে বলে বুলডোজার দিয়ে তুলে উড়িয়ে দিলে, যে মানুষটা কালকে কি খাবে তার কোনো গ্যারেন্টি নেই। যে মানুষটা সে 10,000 12,000 টাকা কোনো রকম জোগাড় করে কিছু জিনিসপত্র নিয়েছেন বিক্রি করবেন, সেগুলোকে ভেঙে তুমি উড়িয়ে দিলে। স্যার এটাকে অমানবিক আইন বলতে পারেন, বেআইনি কেন বলছেন স্যার? বেআইনি বলছি কেন, আমার সংবিধান এটাকে অনুমোদন করে না। আমার সংবিধানের প্রাথমিক দায়িত্ব হচ্ছে মানুষের জীবন জীবিকার অধিকার রক্ষা করা। এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ অধিকার। সেটাকে যখন তুমি উপেক্ষা করছো বেআইনি। আইন কি শুধুমাত্র লিখিত কয়েকটি শব্দ? আইন মানুষের জীবনকে সুস্থ যাপনের জন্য করা হয়, এটা তো মাথায় রাখতে হবে। স্যার আপনি দীর্ঘদিন ধরে তৃণমূল এবং বিজেপিকে একই বন্ধনীর মধ্যে রেখে একটা তত্ত্ব, একটা সেটিং এর তত্ত্ব, আপনার পার্টি এবং বিশেষ করে আপনিও এই তত্ত্ব খাড়া করছেন। আমি স্যার আপনাকে একটা একটু লিডিং কোয়েশ্চেন করছি, মানে এতে হয়তো আপনাকে একটা ফুল টস দেওয়া হবে। এটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে আহ, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 13 জন তৃণমূলের সাংসদ তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর। তারা নতুন তৃণমূলেও নয়, তারা বিজেপির সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। বিজেপি কি করবে সে তো পরের কথা। এতে কি আপনাদের তত্ত্ব আরো শক্তিশালী হচ্ছে? এটা অবধারিত প্রমাণ হচ্ছে, এইগুলো প্রমাণিত হয়ে গেল। আজকে গোটা যদি কার্যক্রম এবং ঘটনাক্রম বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এটা প্রমাণিত হয়ে গেল। আজকে বিজেপি তার সদস্য পদের সংখ্যা বাড়াবার চেষ্টা করছেন, তারা ধীরে ধীরে ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দেওয়ার পরিকল্পনায় এগোচ্ছেন। তাদের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল না বলে এতদিন পারেননি। এখন বিভিন্ন জায়গায় ছোট ছোট দলগুলো তৈরি করে দিল্লিতে আপের বুকের 10 জন এমপির মধ্যে 7 জন হয়ে গেল বিজেপি। তেমন তার ভেতরেই বিজেপির এই বীজগুলো ছিল, তারা লালন পালন করেছেন, পশ্চিমবঙ্গেও তাই হয়েছে। এতে নিশ্চিত হওয়ার কিছু নেই। আমাদের বরং জনগণকে আরো সচেতন ভাবে চোখ কান খোলা রেখে বিভিন্ন প্রচার মাধ্যমের যে ফানুস সেগুলোকে উপেক্ষা করে জীবন জীবিকার নিরিখে রাজনৈতিক লড়াই করতে হবে। স্যার একেবারে শেষ প্রশ্ন, একদম আপনার কোর্টে এবার বল, সেটা হচ্ছে সংবিধানকে পরিবর্তন করতে পারে বিজেপি, এই আশঙ্কার কথা আপনারা গত লোকসভা নির্বাচনেও বলেছিলেন 2024 সালে। পশ্চিমবঙ্গে যদিও তার খুব একটা প্রভাব আপনাদের পক্ষে এসে পড়েনি, কিন্তু বিজেপির আসনের সংখ্যা অনেকটা কমে গিয়েছিল, দেশেও অনেকটা কমে গিয়েছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আহ, একদম মানে এজলাসের বাঘ থেকে শুরু করে এরকম অনেক কয়নেজ আপনাকে নিয়ে পরিচিত, একজন চলন্ত সংবিধান। এক্ষেত্রে কি করণীয় যদি বিজেপি সংবিধান পরিবর্তন করতে চায়? জনগণ জনপ্রতিরোধ 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 এবং সেই জনপ্রতিরোধটা একেবারে রাজনৈতিকভাবে নির্দিষ্ট করে সংবিধানকেই রক্ষা করতে হবে, এই ইতিবাচক দায়িত্ব নিয়ে রাস্তায় নামতে হবে। স্যার জনপ্রতিরোধ তো সংবিধানের রাজনৈতিক দল করবেনই, কিন্তু আপনি ফ্রম হ্যাঁ, দ্য আমার পয়েন্ট তো অফ ভিউ অফ আ লয়ার আপনি কি বলবেন স্যার? না, সেখানে আমাদের যেখানে যেখানে আইনের আঙ্গনে বিরোধিতা করার সুযোগ থাকবে বিরোধিতা করবো, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং সর্বোচ্চ এই নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আমি তো বিভিন্ন রাজ্যে যখন আমাকে ডাকে যাই আমি একথা বলি, এই ভারতবর্ষের সংবিধানটা অর্জিত হয়েছিল এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, যে সংগ্রামে বিজেপির পূর্বজ যারা RSS তাদের কোনো ভূমিকা ছিল না। তারা চেয়েছিল ব্রিটিশ শাসনটাই থাকুক, এবং আজকে প্রকৃতপক্ষে তারা আহ, আমেরিকান সাম্রাজ্যবাদের কাছে একই ঢঙে মাথা নত করে দিয়েছে। আপনি দেখেছেন না
ট্রাম্প বলেছেন আস্তে আস্তে যে এখন আমরা তো ভারতবর্ষ থেকে লুটবো, এবং মোদি আমার গুড ফ্রেন্ড। এতদিন আমেরিকার থেকে ভারতবর্ষ নিয়েছে, মানে নেহরু আমল থেকে ভারতবর্ষ আমেরিকাকে বিভিন্নভাবে শোষণ করেছে, এখন আমরা ভারতবর্ষকে শোষণ করব, তার কারণে মোদি আমাদের বন্ধু। এবং এই সব তথ্য যাতে প্রতিষ্ঠিত, এই জন্য দেখবেন মোদি এবং আরএসএস তাদের সমস্ত ব্যর্থতার জন্য নেহরুকে দায়ী করেন। প্রত্যেকটা পেছনে একটা লক্ষ্য কাজ করে। তো অনেক ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য। সৃজন, আলোচনার কেন্দ্রবিন্দুতে আবার এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ফল ঘোষণার দিনই লেনিন মূর্তিকে বাঁচানোর জন্য বুক দিয়ে আগলালেন লেনিন মূর্তিকে, তারপরে যাদবপুরের বাসিন্দাদের, যাদবপুরের হকারদেরকে এবং যাদবপুর স্টেশন সংলগ্ন অঞ্চলের যারা বাসিন্দা তাদেরকে বুলডোজারের হাত থেকে বাঁচালেন, এবং এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভাঙলেন তৃণমূল কংগ্রেসকে। আলোচনার কেন্দ্রে এসএফআই, তুমি কিভাবে দেখছো গোটা ব্যাপারটাকে? প্রথম কথা, আমি বাঁচিয়েছি তা প্রতিকথন। যাদবপুরের মানুষ তারা নিজেদের মতো করে লড়াই করেছেন, আমরা আমাদের সীমিত ক্ষমতায় সাহায্য করেছি এই পর্যন্ত। এই লড়াই চলবে। দ্বিতীয়ত হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এসএফআই এর প্রাক্তন সাধারণ সম্পাদক বলে এতদিন পর পরিচিত করতে হচ্ছে, এতে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তবে তোমরা সংবাদ মাধ্যমের লোকেরা, তোমাদের অনুরোধ করবো তাহলে প্রত্যেকবার শুভেন্দু অধিকারীর আগেও প্রাক্তন তৃণমূল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা অর্জুন সিংয়ের আগেও প্রাক্তন তৃণমূল বিজেপি এইভাবে তাহলে দাঁড়ায়। না হলে আদারওয়াইজ এসএফআই কর্মীরা আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনে রাখার মতো কোনো কারণ দেখি না। এই তো আর কি, এসএফআই লড়াইতে আছে। এসএফআই এর ছেলেমেয়েরা আজকে ককরোচ জনতা পার্টির বিরাট সমাবেশ যন্তর মন্তর সেখানে গেছিল। আলোচনায় যদি এসএফআই কে থাকতে হয় তাহলে উলুবেড়িয়া কলেজের সামনে ওরা যেটা করছে, সুরেন্দ্রনাথ কলেজের সামনে ওরা যেটা করছে, ওরা বিভিন্ন ক্যাম্পাসে যা করছে, স্কুল বাঁচানোর আন্দোলন নিয়ে ক্যাম্পাসগুলোকে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে ওরা যেভাবে নেমেছে, সেইগুলোর জন্য আলোচনায় রাখা দরকার। রেনিগেডের জন্য এসএফআই আলোচনায় থাকবে, এসএফআই এত ছোট নয়। সৃজন, আমি একেবারে খুব টু দ্য পয়েন্ট একটা প্রশ্ন করব, আমার শেষ প্রশ্ন তোমাকে। ককরোচ জনতা পার্টির এই সমাবেশকে, এই প্রতিবাদ, এই যে অভিনব যে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন হলো, এটাকে কিভাবে দেখছো তোমরা? এটা কি অরাজনৈতিক মুখোশ আবার, নাকি জেনজি স্বতঃস্ফূর্ত জেনজি মুভমেন্ট? একটা নতুন কিছু হচ্ছে, সেটার উপর একটা সতর্ক দৃষ্টি রাখা দরকার যে কোন দিকে এগোচ্ছে। আমরা মনে করি যে ওটা দেশের মানুষকে, বিশেষত তরুণ প্রজন্মকে যেভাবে তাদের সাথে প্রবঞ্চনা হয়েছে, তঞ্চকতা হয়েছে, যারা দিল্লির সরকারে বসে আছেন বিশেষত তারা যেভাবে সিস্টেমটাকে সাজিয়েছেন, তাতে আদানিদের লাভ হচ্ছে। এই যে রাজেশ মেহতা দেখেছো, 15 লক্ষ কোটি টাকা ঝেড়ে দিয়েছে। কিন্তু কম বয়সীদের, জেনজি বলো, জেন আলফা বলো, মিলেনিয়াল বলো, যে ভাষাতেই বলো, বিলো 40 যে পপুলেশনটা, তাদের লেখাপড়া, তাদের চাকরি, তাদের মেন্টাল হেলথ, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থান, এই প্রশ্নগুলো প্রপারলি অ্যাড্রেস হয়নি। এই ধরনের সেন্স অফ ডিপ্রাইভেশন থেকে এই শুরু হয়েছে। চিফ জাস্টিস একটা মন্তব্য করেছেন সেটাকে কেন্দ্র করে। তো আমরা মনে করি যে এটা মানুষের অনাস্থা সরকারের হচ্ছে এই মুভমেন্ট। এখন এটা পলিটিক্যাল পার্টি হলে কি স্টেপ নেবে, সেটা পলিটিক্যাল পার্টি হলে তার ম্যানিফেস্টো কি হবে, তার লক্ষ্য উদ্দেশ্য কি হবে, সেসব থেকে শুনে তখন বিচার করতে হবে। কিন্তু আন্দোলনটা যে ইস্যুগুলোর উপরে দাঁড়িয়ে হয়েছে, সেই ইস্যুগুলোর প্রতি সংহতি জানানো ছাড়া অন্য কিছু করার নেই। সেই সংহতি জানাতেই আমাদের প্রতিনিধিরা আজকে দিল্লির জমায়েতেও ছিলেন। অনেক ধন্যবাদ সৃজন সময় দেওয়ার জন্য। ঠিক।